শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নিরপেক্ষ বিচার চায় পরিবার। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের সেক্রেটারি জেনারেলের। যাওয়ার আগ্রহ দেখিয়েছেন তারেক রহমান। এবছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। আটা ও কিশমিশের দাম নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। দুর্নীতির মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। মানসিকতায় পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। একটা বা দুটো ওয়াশ করে পরে ওই কাপড়ের আর কোনো থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। অবশেষে কাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল। মব প্রতিরোধে সতর্ক থাকবে পুলিশ ও সোয়াট টিম। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। পিলখানায় বিডিআর সদর দপ্তরের সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। আর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতে সবাই অংশ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও ৩ বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে কোনো তদন্ত কমিশন হবে না। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের বলেছেন, স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হচ্ছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। জানান যথাযথ বিচার করা হবে এই হত্যাকাণ্ডের। পরে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা, দেশের মনোবল ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং যাদের দিয়ে গঠিত হয়েছিল, যে সমস্ত রিকমেন্ডেশন আসছে, এটা গ্ল্যান্স আমি দেখেছি, পুরো দেখতে পারিনি। দিজ আর গুড। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা এটুকু আশাবাদী যে
ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। জামায়াত ইসলামীর আয়োজিত ২৮ ফেব্রুয়ারির ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে সচিবালয়ে যান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে সাংবাদিকদের তিনি জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই দিনের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাওয়াত খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি ইফতার অনুষ্ঠানে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে পুরনো সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে। সংসদই হবে সকল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আজ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন। এ পর্যায়ে আমরা সচিবালয় থেকে ঘুরে আসবো। সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে সচিবালয়ে, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আজকের দিনেও বেশ ব্যস্ত কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সচিবালয়ে নিয়মিতভাবে অফিস করছেন এবং খুব সকাল থেকেই অফিস করা শুরু করেন, অর্থাৎ সকাল ৯টা থেকেই বলা চলে তার কার্যক্রম বা কার্যদিনের শুরু হয়। যদিও আজ পিলখানার সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সকালবেলা বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসেছেন সচিবালয়ের কার্যালয়ে এবং মন্ত্রিপরিষদ বিভাগে, এবং তিনি প্রথমেই দিনের শুরুতে জামায়াতে ইসলামীর আমিরে যে খবরটি পড়ছিলেন যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দলের ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেটি বেশ সাদরেই গ্রহণ করেছেন, আশাও প্রকাশ করেছেন সেটি যোগদানের, এবং নতুন করে রাজনৈতিক চর্চা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি, যে চর্চা আসলে নতুন বার্তা দেবে বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ পুরনো ধারার সেই গদবাঁধা বিভক্তিমূলক রাজনৈতিক প্রতিপক্ষ বনে যাওয়া সেই ধরনের রাজনীতি না করে ইতিবাচক রাজনীতির আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আজ তিনি এর পরপরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়দের সঙ্গে তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী সেই বৈঠক থেকে কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের বিষয়ে, তাদের পরিবারের, যাদের নিহতদের পরিবারের এবং আহতদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, বা পুনর্বাসন উদ্যোগ নিতে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন, যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক নতুন একটি বিভাগও চালু করা হয়েছে, এবং রাজনৈতিক বিবেচনা পরিহার করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বিগত দিনগুলোতে কেবলমাত্র জুলাই অভ্যুত্থান ঘিরে বিভিন্ন সহায়তা কার্যক্রমের ক্ষেত্রে বিএনপি দলীয় নেতাকর্মীদের এক ধরনের বঞ্চিত করা হয়েছে, এমন একটি অভিযোগও তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কেউ যেন, অন্য কোনো পক্ষ বা সাধারণ মানুষ কেউ যেন কোনোভাবে বঞ্চিত না হয় সেই দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ দুপুর 2টায় আবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা আসবে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, বৈঠক করছেন। নিশ্চয়ই আমরা দুপুর 2টার যে বৈঠকের কথা বললেন এটি শেষ হলে আপনার মাধ্যমে আবার দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ রবিন। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। আর সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে, স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা।
2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি মামলার রায়ের পর্যায়ে আসে, আর সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকে আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন-এর অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালে 15 নভেম্বর 153তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কোসোভো, আইভরি কোস্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা সুনামের সাথেই বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন নবনিযুক্ত আইজিপি। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তিনি একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের পুরনো পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে খরচের বোঝা বাড়বে। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই, ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। কাল উৎসে বহুল প্রতীক্ষিত অমর একুশের বইমেলার পর্দা। আর মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকেও পুলিশের বিশেষ টিম থাকবে। সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া প্রায় 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর, হাকিম চত্বরে 3টি ডাইভারশন থাকবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে, মবের বিষয়ে সতর্ক থাকবে। এখনো পুরোপুরি রেডি হয়নি অনেক স্টল। ডিএমপির একটা স্পেশালাইজড
ট্রেনিংপ্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের রায় কাল ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে দুপক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন আপিল বিভাগ। এ মামলায় 2023 সালের 30 নভেম্বর খান আকরাম খান সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা, ধর্ষণের মতো 7টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ইফতারের টেবিলে ফল অনেকটাই অনিবার্য, তবে সেই ফল কিনতে হোঁচট খেতে হয় ক্রেতাদের। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে দাম বেড়েছে এবং কারণ হিসেবে খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কথা বললেও আমদানিকারকরা শুল্কের উচ্চ হারকে দুষছেন। বিদেশি ফল আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবিও তুলেছেন। যদিও এসব কারণ অযৌক্তিক বলছেন ক্রেতারা, দিয়েছেন তদারকি বৃদ্ধির তাগিদ। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর আর সতেজতা ফিরে পেতে ইফতারের পাতে ফল কার না পছন্দ, কিন্তু রমজান আসলেই দাম বেড়ে যাওয়া যেন এক অলিখিত নিয়ম। তাই নিম্ন ও মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে যায় ফল কেনার কথা ভাবলেই। রোজা শুরু হতেই প্রায় সব রকম ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। বিদেশি আপেল, মাল্টা, আঙুরের দাম আকাশচুম্বী। এমনকি দেশি তরমুজ, পেঁপেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। আঙ্কুর কিনছি হইলো কত 200, হাঁস গেলে কত 220 টাকা। হে আঙ্কুর হয়েছে 440 টাকা করে নিচ্ছি। তারপরে যে কালো আঙ্কুর যেটা ওইটা ছিল 400, 450 বা 400 টাকা ছিল, ওইটা হয়ে গেছে 600 টাকা। ফলের বাজারের ঊর্ধ্বগতি যেটা আমাদের সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে 38 ধরনের ফল আমদানি হয়। বাৎসরিক চাহিদা 6 থেকে 7 লাখ টন। শুধু রমজানেই চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। এবছর বিদেশি ফলের আমদানি ভালো হলেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। আর দেশি ফলের মৌসুম তো এখনও আসেনি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। আমরা যাই তো একজনে ইম্পোর্ট করে, আমরা 10 জন কিনি, 100 জন কিনি। আগে যেটি যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। তার কারণ ওই বাদামতলি আড়তদার যারা এরা সিন্ডিকেট করে মাল বেচে, এরা বেশি দামে মাল বেচে, আমাকে বেশি দামে কিনে এনে আমাকে ওইভাবে বেচতে হয়। বরিশালের তরমুজটা বাইরে তখন মনে করেন জানাতেন আজকে দেখবেন একদম, কালকে আরেক দাম, এত কমে দেবো। তবে ভিন্ন ব্যাখ্যা আমদানিকারকদের। বলছেন এখনও 100 টাকার ফল আমদানিতে 121 টাকার বেশি রাজস্ব পরিশোধ করতে হয়। রয়েছে নিয়ন্ত্রকমূলক করের খরচ। তবে আমদানিকারকদের অভিমত, এলসি মার্জিন কমিয়ে আমদানি উন্মুক্ত করা হলে দাম কিছুটা কমবে। এই বছর ফলের বাজারটা আমার কাছে মনে হইতেছে বাজারের মূল্য আরও বৃদ্ধি পাবে। সবাই যেন আমদানি করতে পারে কোনো বিনা বাধায়, তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু ভালো থাকে, বাজারের স্থিতিশীল থাকে। কিন্তু যত যাই হোক, রমজানে হুট করে 50 টাকা বাড়তির কোনো যৌক্তিকতাই নেই ক্রেতাদের কাছে। তাই বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা করেছে র্যাব-2 ও ভোক্তা অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট। সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের মুদি দোকান, কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারা, মোড়কে মেয়াদের তারিখ না পাওয়া সহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এছাড়া অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তাদের সতর্ক করা হয়। ব্যবসায়ীদেরকে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাবারে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য স্থিতিশীল থাকে, ভেজাল পণ্য
ভেজাল খাদ্য সামগ্রী যেন হোটেলে, রেস্তোরাঁয়, বাজারে বিক্রি না হয় এজন্য সবাই কাজ করছে। প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। ডেঙ্গু মোকাবিলায় মশক নিধনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে সরকার। সে লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষার কার্যক্রমে যান তিনি। আর এ সময় জানান, মশক নিধন ওষুধের বেশ কিছু নমুনা নেওয়া হয়েছে, এগুলো কার্যকারিতা দ্রুততম সময় পরীক্ষা করা হবে। ওষুধে কাজ না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকেও এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে গড়ালো। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার বাবা ছেলে সহ 4 জন মারা গেলেন, আহত হয়েছেন কমপক্ষে 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। বিস্তারিত সহকর্মী শেখ আল এহসানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আমির সোহেল। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বেপক্ষ মারামারি ডাল সুরকি নিয়ে এরা তো কিছু নয়। তো সেখানে তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে, ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুরে ওইরকম ধরে মারিছে। বিজা বলেছে আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নিয়ে 9 জনে আমার মারিছে। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। প্রায় 1-1.5 লোক এসে জায়গা আইসে এমনি মনে করেন যে গোমেতে দায় উঠে মানুষ মেরে ফেলাছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র আর মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করাকরি করেছে, বড়গাতি সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডিপ্লয় করেছি যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, নড়াইল। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 5 জন প্রাণ হারালেন। রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় 4 জন চিকিৎসাধীন, যাদের 3 জনই শিশু। এর আগে মারা যান সাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন, স্ত্রী আয়েশা। আর নিহতদের 3 জনকে কুমিল্লা নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 23 তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা 9 জনই দগ্ধ হন। ঈদ মানেই নতুন সাজ, আর উৎসবের সাজে ভিন্ন মাত্রা যোগ করতে সালোয়ার কামিজের জুড়ি নেই। ঈদ উল ফিতর এগিয়ে আসে, শপিং মলগুলোতে ক্রমাগত ভিড় বাড়ছে। স্বাদ ও স্বার্থের সমন্বয় করতে ক্রেতারা ঘুরছেন বিভিন্ন ব্র্যান্ড আউটলেটেও। ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে। উৎসবের সালোয়ার কামিজ মানেই এক আলাদা আবেগ। আবহাওয়া আর আভিজাত্য এই দুয়ের মেলবন্ধনে ফ্যাশন হাউসগুলো এবার সেজেছে নতুন রূপে। এবার কটন ফেব্রিক্সের চাহিদাই সবচেয়ে বেশি। তবে আভিজাত্য যারা আপোষ করতে চান না, তাদের জন্য থাকছে ফার্সি 3 পিস, ক্রেপ 3 পিসের বিশাল সমাহার। ট্রেন্ডি লুকের জন্য এবারও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে আছে সারারা, খারারা এবং লন। আর যারা একটু ঢিলেঢালা পোশাকে আরাম খুঁজছেন, তাদের জন্য ইন্দো ওয়েস্টার্ন ও কাফতান তো থাকছেই, কিন্তু এখন রেডি টু ওয়্যার বা তৈরি পোশাকের জয় জয়কার। সময় বাঁচাতে এবং নিখুঁত ফিনিশিং পেতে মানুষ বুটিক হাউসের তৈরি 3 পিস বেশি কিনছে। সুন্দর ডিজাইন আছে, সিকোয়েন্স অ্যাড হয়, এমব্রয়ডারি অ্যাড হয়, কাটিংয়ে অ্যাড হয়। 3 পিসটাকেই প্রাধান্য দেওয়া হয়, যেহেতু আমাদের দেশীয় একটা সংস্কৃতি। তো 3 পিস, শাড়ি এগুলাই বেশি মানে প্রেফার লিস্টে থাকে আর কি। এখন একটু গরমে এই ধরনের সফট টাইপের, যেমন এই ড্রেসটা খুব সুন্দর। রেগুলারই সুতি 3 পিস পছন্দ করি আর কি, কমফোর্টেবলের জন্য। খুব বেশি গর্জিয়াস তা না, সিম্পল টাইপের বা সিম্পলের মধ্যে গর্জিয়াস, লাইট ওয়েট এরকমই যাচ্ছে। এবার সিল্কের কালেকশনও যথেষ্ট। হাল ফ্যাশন দ্রুত বদলাচ্ছে। ফ্যাশন হাউসগুলো ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে। ঈদ ফেস্টিভ্যালের মধ্যে কাস্টমার চায় যে একটু গর্জিয়াস কিছু, সো সেক্ষেত্রে আমরা অর্গানজাটা প্রেফার করি কাস্টমারকে আর কি। আর কমফোর্টেবল কিছু চাইলে সেক্ষেত্রে আমরা কটনটা প্রেফার করি। প্রত্যেকবার থেকে এবার নতুন নতুন কালেকশন আসতেছে। যেমন এবার নতুনের মধ্যে আমার কিছু ফার্সি ড্রেস আসছে, যেগুলো হচ্ছে পুরোপুরি কাস্টমাইজ করা, আমাদের নিজস্ব মেক করা। বাজারে মিলছে দেশি বিদেশি 3 পিস। 1,500 থেকে শুরু করে লাখ টাকার 3 পিস পাওয়া যাচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অফ দ্য ইউনিয়নে অভিভাষণ প্রত্যাশীদের জন্য নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশকে তিনি স্বাগত জানিয়েছেন। 100 মিনিটের বেশি সময় ধরে দেয়া বক্তৃতায় দেশের অর্থনৈতিক সংস্কার, বৈশ্বিক ইস্যুতে নানা সাফল্য গাঁথার কথাও তুলে ধরেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর স্টেট অব দ্য ইউনিয়নের প্রথম ভাষণেই রেকর্ড করেছেন ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দিয়েছেন 100 মিনিটেরও বেশি সময় ধরে। ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দেয়া 89 মিনিটের স্টেট অব দ্য ইউনিয়নের রেকর্ড। দীর্ঘ সময় কথা বলেন অর্থনীতি, অভিবাসন সহ বৈশ্বিক নানা ইস্যুতে। দায়িত্ব গ্রহণের পর অভিবাসন বিরোধী যে কঠোর অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভাষণের অধিকাংশ সময় জুড়েই ছিল তার পক্ষে সাফাই। তবে এবার সুর কিছুটা নরমও করলেন। 4 বছর ধরে লাখ লাখ অবৈধ অভিবাসী এদেশে বিনা যাচাইয়ে প্রবেশের পর এখন আমাদের সীমান্ত আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নিরাপদ। গত 9 মাসে কোনো অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আমরা সবসময় মানুষকে বৈধভাবে আসতে দেব, যারা আমাদের দেশকে ভালোবাসবে এবং আমাদের দেশ পরিচালনায় কঠোর পরিশ্রম করবে। ক্ষমতায় যাওয়ার আগে অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়েও বড়াই করে বলতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। দাবি করেন তার আমলেই হয়েছে অভূতপূর্ব পরিবর্তন।
a nation in crisis. উত্তরাধিকার সূত্রে এমন একটি দেশ পেয়েছিলাম যার অর্থনীতি স্থবির, মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায়, খোলা সীমান্ত, অপরাধের মাত্রা চরমে এবং বিশ্বজুড়ে যুদ্ধ ও বিশৃঙ্খলা। কিন্তু আজ মাত্র 1 বছর পর মর্যাদা ও গর্বের সাথে বলতে পারি যে এমন এক রূপান্তর করেছি যা আগে কেউ কখনো দেখেনি। But tonight, after just 1 year, ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনাকেও বীরত্ব হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একসময় শত্রু দেশ হিসেবে গণ্য করলেও কারাকাসকে এখন নতুন সহযোগী আখ্যা দেন। জানান দেশটি থেকে 80 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পেয়েছে ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে না পারলেও গাজায় যুদ্ধবিরতিতে সাফল্যের দাবি করেন তিনি। ইরান ইস্যুতেও তুলে ধরেন পরিকল্পনা। it's never to allow Iran to obtain a nuclear weapon. আমার পছন্দ হলো কূটনীতির মাধ্যমে ইরানের সমস্যা সমাধান করা। কিন্তু একটা কথা নিশ্চিত, আমি কখনোই সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেব না। রীতি অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে এ ভাষণ প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। এই মুহূর্তে আমরা সচিবালয়ে যাচ্ছি, সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কথা বলছেন। আমরা একটু দেখতে চাই সেখানে কে কথা বলছেন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এখন কথা বলছেন, আমরা সরাসরি শুনবো। সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এখানে দুইভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্র ছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। আপনারা জানেন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহর ভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে, সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে নিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পোলে হলো 33,000 এবং সরকারি 80%। প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। পরের ম্যাচ হারলেও 4 পয়েন্ট পাওয়া ইংলিশদের সেমিতে যাওয়া আটকাবে না। তবে ইংলিশদের সাথে হারে পাকিস্তানের সেমির স্বপ্নটা কঠিন হয়ে গেছে। পরের ম্যাচে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে কিছুটা সহজ হবে পাকিস্তানের সেমিতে যাবার সমীকরণ। ক্যান্ডি থেকে হাসিনুর রহমান বিস্তারিত জানাচ্ছেন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ টানা 2 জয় তুলে ইংল্যান্ড গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল সবার আগে। তবে ইংল্যান্ডের মুখে যখন স্বস্তির হাসি, তখন দুশ্চিন্তার ভাঁজ পাকিস্তানিদের কপালে। কেননা পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নটা এখন অনেক যদি কিন্তু মার প্যাচে আটকা পড়েছে। সবার আগে পাকিস্তানের সেমি স্বপ্ন টিকে থাকতে হলে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে নিউজিল্যান্ডকে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে 2 ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 1, 2 ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2, আর 2 ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট থাকছে 1। পাকিস্তানের শেষ ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে। যদি শেষ ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাদের পয়েন্ট হবে 3 ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2। এখন বাকি থাকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচটা। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট হবে 6, 3 পয়েন্ট নিয়ে পাকিস্তান সেক্ষেত্রে থ্রু করবে সেমিফাইনালে। যদি আবার শেষ ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেয়, আবার পাকিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তখন 2 দলের পয়েন্ট হবে
=3 তখন আসবে রান রেটের হিসেব। তাই তো পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন জিয়ে রাখতে শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় চাই। যদি নিউজিল্যান্ড ম্যাচটা জিতে যায়, শ্রীলঙ্কা হেরে যায়, সেই সাথে শ্রীলঙ্কার মতোই পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নটাও প্রায় শেষ হয়ে যাবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা। এদিকে সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। বৃষ্টির বাধায় সুপার 8-এর প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় কিউইদের ঝুলিতে আছে 1 পয়েন্ট। তাই সেমির রাস্তা সহজ করে রাখতে জয়ের বিকল্প নেই ব্ল্যাক ক্যাপসদের। অন্যদিকে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। 100-র গন্ডি পার করতে পারেনি সোনাকার দল। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে মাস্ট উইন গেম লঙ্কানদের জন্য। দু দলের মুখোমুখি দেখা অবশ্যই এগিয়ে কিউইরাই। 28 ম্যাচে নিউজিল্যান্ডের 16 জয়ের বিপরীতে লঙ্কানরা জিতেছে মাত্র 11 ম্যাচ। এ ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।